নমস্কার সমস্ত শ্রোতা বন্ধুকে আমার প্রচেষ্টায় স্বাগত। আজ নিয়ে এসেছি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প আশ্রয়। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা পাশে থাকলে তবেই তো আমার প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারবো। শুরু করছি আশ্রয়। শচীন দত্তের বাড়িতে চাকর টেকে না, মাইনে কম, খাওয়ার কষ্ট, পান থেকে চুন খসলেই গালাগালি। সুতরাং চাকর টিকবে কেন? কেরানির মতো ওদের চাকরি তো দুর্লভ নয়, লোকে ডেকে নিয়ে কাজ দেয়। 1 মাস কাজ করে দীনবন্ধুও পালাবার উপায় দেখল। নতুন মাসের 2 তারিখে সে 1 পয়সা দিয়ে 4খানার চিঠির কাগজ কিনে ফেলল। আড্ডায় বসে আদালতের পিয়নকে দিয়ে এই মর্মে পত্র লেখালো যে দেশে তার বউ মরমর, স্বামীকে যেতে লিখেছে সকাতরে। চিঠি পড়ে শচীন দত্তের স্ত্রী বিমলা নাক সিটকিয়ে বললেন, মরমর তো চিঠি লিখলে কি করে শুনি? সেজ মেয়ে নন্দরানী হেসে বলল, বজ্জাতি না রে, তোর বউ তোকে খামে চিঠি লেখে? ইস, কই দেখি বার কর তো খামটা। দীনবন্ধু বলল, খামটা ফেলে দিয়েছি আগে, আর তেনায় চিঠি লিখবে কেন? চিঠি লিখেছে আমার ভাই জগবন্ধু। দীনবন্ধুর পেটে অনেক বুদ্ধি। বিমলা অনেকক্ষণ টানা নানা ভাজলেন, শেষে বললেন, আচ্ছা যাস বাড়ি, কিন্তু লোক দিয়ে যেতে হবে বাছা, নইলে মাইনে পাবি নে। নন্দরানী বলল, এই শীতে আমায় দিয়ে বাসন মাজালে তোর কি হবে জানিস? গাড়িতে কলিশন হয়ে বাড়ির বদলে একেবারে স্বর্গে চলে যাবি। দীনবন্ধু আড্ডায় ফিরে বন্ধু বঙ্কুকে ধরল, তাকে উদ্ধার করে দিতে হবে। বিশেষ কিছু না, সে শুধু একবেলা শচীন দত্তের বাড়ি কাজ করে আসবে। তাকে সঙ্গে নিয়ে গিয়ে দীনবন্ধু বলবে, এই লোক দিলাম, দাও মাইনে। মাইনে নিয়ে সে সটকাবে। বঙ্কু সে বেলাটা খেটে পরদিন আর ওমুখ হবে না। বঙ্কু 30 বছরের জোয়ান, কিন্তু তার মুখে একটা অসুস্থ বিমর্ষতার ছাপ। মাঝে মাঝে তার মাথার কল একেবারেই বিগড়ে যায়। তখন সামান্য একটা কথা বুঝতে তার এত দেরি হয়, এমন ভাবে সে হাবার মতো ফ্যাল করে তাকিয়ে থাকে যে দেখলে মমতা হয়। মাথা যখন অনেকটা পরিষ্কার থাকে তখনও সে মুখ বার করে একপাশে চুপচাপ বসে থাকে, সহজে কথা বলতে চায় না। তাস খেলায় যোগ দিতে আহ্বান করলে শুধু মাথা নাড়ে। দুপুরবেলা 13 টাকার হারমোনিয়ামের বেখাপ্পা আওয়াজের সঙ্গে 1.5 টাকার তবলা পিটে আড্ডায় যখন বিমর্ষ সঙ্গীত চর্চা হয়, বঙ্কু নির্লিপ্তের মতো একেবারে পড়ে থাকে। সকলে বেশি রকম হইচই আরম্ভ করলে সে আড্ডা ছেড়ে চলে যায় এবং অনেকক্ষণ পথে পথে ঘুরে কাটিয়ে আসে। বঙ্কুর জীবন যেন স্তব্ধ হয়ে গেছে। জীবনের কলরবের প্রতি ওর তাই বিরক্তি। দীনবন্ধুর প্রস্তাবে অনেক কৌতুক ছিল, যারা শুনল সকলে হাসল, বিশেষ করে বিপিন দাস। বঙ্কু কোনোদিন হাসে না, সে শুধু স্বীকার করে বলল, আচ্ছা। বিমলা বললেন, এই নাকি তোর নতুন লোক, যে ফর্সা জামা কাপড় থাকলে হয় টিকে। দীনবন্ধু বলল, বাপরে, আমি দিয়ে যাচ্ছি, টিকবে না? নন্দরানী জিজ্ঞেস করল, তোমার নাম কি? বঙ্কু বলল, বঙ্কু। ব্রঙ্কো? কি কালার, ব্রাউন না ব্ল্যাক? বলে নন্দরানী হাসল। বঙ্কু বলল, ব্ল্যাক। ব্ল্যাক মানে কালো। নন্দরানী অপ্রতিভ হয়ে বলল, তুমি ইংরেজি জানো? বঙ্কু বলল, বুকফাস্ট। হর্স মানে ঘোড়া, সোয়ান মানে রাজহাঁস। শুনে নন্দরানী রাগ করে সেখান থেকে চলে গেল। বঙ্কু এদিক ওদিক চেয়ে কলতলায় গিয়ে অঞ্জলি পেতে জল খেতে আরম্ভ করল। বিমলা মুখ ভার করে বললেন, ইঞ্জিরি জানা চাকর আমার দরকার নেই দিনু, তুই অন্য লোক দেখে দে। বেটা মেয়ের মুখের ওপর ইঞ্জিরি ছেড়ে দিল। দীনবন্ধু বিপদগ্রস্ত হয়ে বলল, একটু পাগলাটে মা, কিন্তু কাজ দেখলে অবাক হয়ে যাবেন। কিছু খেতে চায় না, 2 মাস খেটে 1 মাসের মাইনে নেয়। মাস কাবারে মাইনে দিতে গেলে বলে, আজ তো মাসের অর্ধেক, এখন মাইনে নেব কেন? মাথাটা একটু খারাপ, 2 টাকা কম দিলেও খুশি হয়ে কাজ করবে। বিমলা নরম হয়ে বললেন,
কিন্তু পাগল ছাগল লোক। দীনবন্ধু জিভ কাটল। পাগল কেন হবে মা? পাগল নয়, ছেলে বউ মারা যাওয়ার পর থেকে কেমন একটু হাবা মতো হয়ে গেছে, এই মাত্র। অপঘাতে মরল কিনা ছেলে আর বউটা, তাই। নন্দরানী ফিরে এসে দাঁড়িয়েছিল, জিজ্ঞাসা করল, কিসের অপঘাত রে? দীনবন্ধু বলল, অপঘাত বই কি আজ্ঞে, নদীর ধারে গ্রাম, বউটাকে কুমিরে নিলে, ছেলেটা মরল জলে ডুবে। সে কি ছেলে দিদিমণি, যেন রাজপুত্তুর। সেদিন সন্ধে লেগেছে কি লাগেনি, মহাকাল ডাকলে, আয় বঙ্কুর বউ, আয় বঙ্কুর ছেলে। মহাকালের ডাক, সাড়া না দিয়ে তো উপায় নেই। ছেলের হাত ধরে বউটা জল আনতে গেল নদীতে। সেই যে গেল দিদিমণি, আর ফিরে এলো না। দেহ আমরাই খুঁজে পেলাম চরের মধ্যে এক গর্তে। নন্দরানী বলল, সেই থেকে বঙ্কুর মাথা খারাপ হয়ে গেছে বুঝি? আজ্ঞে, কিন্তু কোনো জুলুম নেই দিদিমণি, খুব ঠান্ডা, গাল দিলেও ফিরে কথাটি কয় না। তবে মার খুব সুবিধে হবে বলে নন্দরানী হাসল। মাইনে হস্তগত করে প্রস্থানের আগে দীনবন্ধু হেঁকে বলে গেল, ভালো করে কাজ করিস বঙ্কু, এমন মনিবার পাবি নে, দুবেলা গিন্নিমার পায়ের ধুলো নিস। কলতলায় বাসন ছড়ানো ছিল, আদেশের অপেক্ষা না রেখেই বঙ্কু সেগুলি মাজতে আরম্ভ করল। ফিরেও তাকালো না। একপাশে চৌবাচ্চা ও কল, সেখানে পাতার ফাঁকের চিকরি কাটা আলো ছায়ার আলপনা। নন্দরানীর মনে হলো নতুন চাকরটা যেন রোদ আর ছায়া দিয়ে বোনা চেক আলোয়ান গায়ে জড়িয়ে বাসন মাজতে বসেছে। যার বউকে খেয়েছে নদীর কুমির, ছেলেকে খেয়েছে নদী নিজে। ওকে বেশি বকাবকি করো না মা, দুঃখী লোক। বিমলা চটলেন। আমি বুঝি খালি বকাবকি করি? করো না। দীনবন্ধু পায়ের ধুলোর ঠাট্টা করে গেল কেন, ধরতে পারোনি? একটা পাগলকে দিয়ে ও মিছিমিছি পালিয়েই বা গেল কেন তবে? মিছিমিছি নয়, খামের চিঠি মা, খামের চিঠি। দীনবন্ধুর বউ খামে চিঠি লেখে? রান্নাঘর থেকে একটা এঁটো গ্লাস নিয়ে নন্দরানী কলতলায় গেল। এটা আগে মেজে দাও তো বঙ্কু। বঙ্কু থালা মাজা বন্ধ করল, আঙুল দিয়ে বাসনগুলি দেখিয়ে জিজ্ঞেস করল, কিসের আগে? ওগুলি মাজার আগে না সকলের আগে? হাসির কথা। নন্দরানী কিন্তু হাসল না, বলল, সকলের আগে, জল খাবো কিনা তাই। বঙ্কু একটু ভেবে বলল, 1 মিনিট লাগবে। লাগুক, তুমি মেজে দাও। বঙ্কু গ্লাসটা মাজল, গ্লাসের সঙ্গে হাতও ধুয়ে কল থেকে জল ভরে নন্দরানীকে দিল। কি জানি কি ভেবে গম্ভীর মুখে বলল, নদীর জল খুব মিষ্টি, কলের জলে স্বাদ নেই, দেশে আমরা নদীর জল খাই। নন্দরানীর মনে হলো সত্যিই জলে স্বাদ নেই। তার আরও মনে হলো, বঙ্কুর দেশের নদীর নাম যদি গঙ্গা হয়, তবে তো বঙ্কু তাকে হাতে করে যে জল দিল তার মধ্যে বঙ্কুর বউয়ের সূক্ষ্মতম এক কণা রক্ত আর বঙ্কুর ছেলের তিল পরিমাণ প্রাণ মিশেছিল। বঙ্কু তাকে কি খাওয়ালে, কি গিলে ফেলল? জলটা অমন বিষাদ লাগলো কেন? বঙ্কুর শোকার্ত উপস্থিতিটা স্নায়ুতে ঘা মারছিল। নন্দরানীর মনে হলো সত্যিই কিরকম একটা বিশ্রী বোটকা স্বাদ আটকে রয়েছে জিভে। তোমার দেশ কোথায় বঙ্কু? গঙ্গার ধারে? বঙ্কু বিস্মিত হয়ে বলল, কি করে জানলেন? আর কি করে জানলেন? নন্দরানীর সমস্ত শরীর শিরশির করে পেটের মধ্যে পাক দিয়ে উঠল। সে সেইখানেই বসে পেটে সব উগড়ে ফেলে দিতে আরম্ভ করল। শুধু জল নয়, অবেলায় খাওয়া ডাল ভাত তরকারি। তার যতই মনে হতে লাগলো সেগুলি কুমিরের ভুক্তা বশিষ্ঠ বঙ্কুর বউয়ের পচা মাংস, ততই বমির দমক বেড়ে গিয়ে নন্দরানীর দম আটকে যাওয়ার উপক্রম হল। বঙ্কু হতবম্ব। জ্বর হয়ে তার বউ একদিন এমনি বমি করেছিল, কিন্তু এ তো তার বউ নয়, এ তেমনিভাবে বমি করে কেন? বিমলা ছুটে এলেন, বড় ছেলে শরৎ ছুটে এলো, ছেলে মেয়ে যে যেখানে ছিল মুহূর্তে কলতলায় হাজির হয়ে গেল। সুস্থ হয়ে কলসির জলে মুখ ধুয়ে নন্দরানী ঘরে গিয়ে শুয়ে পড়ল।
খানিকক্ষণ মুখ বেঁকিয়ে পড়ে থেকে হঠাৎ একসময় বালিশে মুখ গুজে সে বেজায় হাসতে আরম্ভ করে দিল। বিমলার কাছে খবর গেল নন্দরানী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বিমলা এলেন। ও রানী, কাঁদছিস কেন? নন্দরানী হাসি মুখ বার করে বলল, কাঁদছি কই, হাসছি। ভূতে পেয়েছে ভাবছ? হিস্টেরিয়া হয়েছে? তা নয় মা, আমার নার্ভগুলি গোল্লায় গেছে। এক শিশি নার্ভ টনিক কিনে দিও আমায়। নদীতে স্রোত থাকে সে কথাটা কি একেবারেও মনে হলো চাই? মিথ্যে বমি করে মরলুম। বঙ্কুর ছেলে বউ একদিনে সমুদ্রে পৌঁছে গেছে, কি বলো মা? কে রে? বঙ্কু এসে দরজায় দাঁড়িয়েছিল। একগাল হেসে বলল, আমার বউ বমি করে কাঁদত। নন্দরানী ধমক দিয়ে বলল, যা, চলে যা এখান থেকে, পাজি। বঙ্কু ধীরে ধীরে সরে গেল। রাত্রি 11টায় বঙ্কু আড্ডায় ফিরল। 3 জোড়া তৈলকৃষ্ণ তাসে বিনতি কাবার হচ্ছে। বিপিন বাজারের দিকে গিয়েছিল, সে পুটির সম্বন্ধে গোপনীয় সংবাদ দিচ্ছে। একটু থেমে জিজ্ঞেস করল, কেমন চাকরি করলি বঙ্কু? বঙ্কু বলল, বেশ। দীনবন্ধু বলল, কাল যাস আমার সঙ্গে, বোসবাবুদের বাড়ি চাকরি করিয়ে দেব। বঙ্কু বলল, আচ্ছা। কিন্তু খুব ভোরে উঠে বঙ্কু বেরিয়ে যাচ্ছে দেখে দীনবন্ধু অবাক হয়ে গেল। কোথায় চলেছিস রে? কাজে যাচ্ছি, দিদিমণি খুব সকালে যেতে বলে দিয়েছে। ওখানে তুই কাজ করবি নাকি? করব বলে বঙ্কু চলে গেল। দীনবন্ধু সকলকে বলল, একদম খেপে গেছে, ব্যাগার ঘাটতে চলল ভূতের বাড়ি। বঙ্কুর কাজ বেশ, কিন্তু ওর সঙ্গে কথা কইলেই মুশকিল বেঁধে যায়। নিজে নিজে 15 মিনিটের মধ্যে সব মশলা বেটে ফেলে, কিন্তু হলুদটা আগে বেটে দিতে বললেই তার সব গোল পাকিয়ে যায়। প্রত্যেকটি হলুদ 5 মিনিট ধরে কচলে কচলে ধোয়। বাটতে আরম্ভ করে হঠাৎ থেমে গিয়ে কিসব ভাবতে থাকে। শেষে নন্দরানীকে বলে, আমার বউ খুব তাড়াতাড়ি হলুদ বাটতে পারত, আমার অনেকক্ষণ লাগে। বউ কি করে হলুদ বাটত ভাবছি, এমনি করে নোড়া ধরত। 2 মাসে 1 মাসের মাইনে নেয়, তাও কম। বিমলা প্রাণপণ চেষ্টায় নিজেকে সামলে চলেন, কিন্তু মানুষের স্বভাব কোথায় যাবে। তিনি বলেন, মরণ, যেমন করে রোজ বাটিস তেমনি করেই বাট না। রানীর মুখের দিকে তাকিয়ে আছিস যে হাঁ করে। ও জানে নাকি তোর বউ কেমন করে নোড়া ধরত? নন্দরানী মাকে সরিয়ে দেয়, বলে, তুমি যাও মা এখান থেকে। তুমি মুখ ছুটালেও এমন ভড়কে যাবে যে সারা দিনেও হলুদ বেটে উঠতে পারবে না। বঙ্কুকে বলে, আমি দেখিয়ে দেব বঙ্কু। কথাটা বুঝতে বঙ্কুর সময় লাগে। বুঝে বলে, দেখি হাত। নন্দরানী হাত দেখায়। বঙ্কু মাথা নেড়ে বলে, নরম হাত, ব্যথা হবে। আমার বউয়ের হাত খুব শক্ত ছিল, একদিন এমন চড় মেরেছিল। কাকে? বঙ্কু অনেকক্ষণ ভাবে, তারপর বলে, পাঁচুকে। পাঁচু ঘুরে পড়ে গিয়েছিল চড় খেয়ে, তারপর মা বেটায় কি কান্না। নন্দরানী বলে, চড় মেরে পাঁচুর মা কাঁদছিল কেন? ভেবেও বঙ্কু এ প্রশ্নের জবাব দিতে পারে না। করুণ চোখে নন্দরানীর মুখের দিকে চেয়ে থাকে। নন্দরানীর মনে হয় তার মনের ভেতরটা যেন ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে আছে, কুয়াশায় চারিদিক আচ্ছন্ন। এত বড় জোয়ান লোকটা নিজের মনের কুয়াশায় নিজেকে হারিয়ে ফেলেছে। কিন্তু মশলা চাই, নইলে রান্না বন্ধ। নন্দরানী বলে, তোমার দেরি হবে, আমায় দাও। এ যেন অন্যায় শাসন। এমনই মুখ করে বঙ্কু জোরে জোরে মশলা বাটতে আরম্ভ করে। নন্দরানীর মনে হয় শিলটাই বুঝিয়ে সে ভেঙে ফেলবে। চাকরকে ধমকানো এ বাড়ির ছেলে বুড়োর ধাতস্থ। দিন কয়েক সংযত হয়ে চললেও ক্রমেই সকলে নিজের নিজের মেজাজ প্রকাশ করতে আরম্ভ করল। অন্য সকলের চেয়ে বিমলাই বেশি, কারণ তিনি বাড়ির গিন্নি বলে সর্বদা চাকরের সঙ্গে তাকেই কারবার করতে হয় এবং তাতে মেজাজ প্রকাশের সুযোগও অহরহ উপস্থিত থাকে। নন্দরানী বঙ্কুকে ধমকায় না তা নয়, কিন্তু অন্য কাউকে সে বেশি ধমকাতে দেয় না। বঙ্কু যেন তার নিজস্ব সম্পত্তি,
তার খুশি হলে সে বকবে, মারবে, কিন্তু অন্যে তা পারবে না। নন্দরানীর মনোভাব কতকটা এই রকম। অন্য সকলে বঙ্কুর প্রতি ক্রুদ্ধ হয়ে উঠলে নন্দরানী রাগ করে কড়া কড়া কথা শুনিয়ে তাদের থামিয়ে দেয়। মাকে অনেক করে বুঝিয়ে বলে, একরকম মাগনার চাকর, ওকে কেন বকো বলো তো? চলে গেলে ভালো হবে বুঝি? বিমলা চুপ করে থাকেন, কিন্তু রাগ হলে ফের বকেন। কিন্তু তার বকুনি গালাগালির রূপ নিতে পারে না। শুরুতেই নন্দরানী থামিয়ে দেয়। একদিন খাওয়া নিয়ে গণ্ডগোল বাঁধল। অল্প দুটি ভাত আর একটু ডাল ছাড়া বঙ্কুর জন্য সেদিন কিছুই ছিল না। অন্যদিন নীরবে খেয়ে যায়, আজ বঙ্কু বলল, তরকারি কই? বিমলা বলল, তরকারি নেই, ওই দিয়েই খা। বঙ্কু বলল, তবে আমায় দুধ দাও, নাইলে খাবো না। তোকে উনুনের ছাই দেব, না খাস তো উঠে যা। কিন্তু বঙ্কু উঠেও গেল না, ভাতও খেলো না, খালি মাথা নেড়ে বলতে লাগলো, দুধ দাও, আরে দাও না দুধ, কি যে ভাত খাবো। তার মাথা নাড়ার রকম দেখে শঙ্কিত হয়ে বিমলা ডাকলেন, ও রানী দেখ এসে বঙ্কু কেমন করছে। নন্দরানী এলো। কী রে বজ্জাত, বদমাশি হচ্ছে? খা বলছি। একটু দুধ দেবে না? এক কড়াই দুধ কে খাবে? বঙ্কুর স্বরটা অত্যন্ত করুণ। নন্দরানী বলল, তোকে কচু দেব, নবাব পুত্তর কি না, দুধ খেতে দেবে ওকে, ডাল দিয়ে খা। বঙ্কু নীরবে খেতে আরম্ভ করল। নন্দরানী সগর্বে মার দিকে চেয়ে ঘরে চলে গেল। অর্থাৎ একটু ডাল তো আছে, আমি ইচ্ছে করলে ওকে শুধু ভাত খাওয়াতে পারি। বঙ্কু যে তার মুখের কথায় বাঁচে মরে, এই আনন্দে নন্দরানী দিশেহারা। বঙ্কুকে শাসন করে নন্দরানী আবার গিয়ে শুয়ে পড়ল। 2 ঘন্টা পরে ঘুম ভেঙে দেখল বঙ্কু দরজার বাইরে চুপ করে বসে আছে। সদয় হয়ে বলল, কী রে বঙ্কু? বঙ্কু বলল, আমার পেট ভরেনি। আমি তার কি করব, আড্ডায় গিয়ে খেয়ে আগে যা। আমাকে জল দিয়ে যাস 1 গ্লাস। জল দিতে ঘরে ঢুকে বঙ্কু আর বাইরে যেতে চায় না। নন্দরানী বলল, যাবি না আড্ডায়? বঙ্কু মাথা নাড়ল। নন্দরানী বলল, তবে আমার একটু পা টিপ। বিমলা দেখে রাগ করে বললেন, ওকে দিয়ে পা টেপাচ্ছিস যে? ওই জোয়ান মদ্য ধিঙ্গি মেয়ের যদি একটু বুদ্ধিশুদ্ধি থাকে। নন্দরানী হেসে বললে, পাগল আর ছাগল সমান মা, ওর শরীরটাই বড়, মনের বয়স 1 বছরও নয়, নইলে তোমার বাড়ি কাজ করে। নন্দরানী মাকে এমনিভাবে খোঁটা দেয়, নিজে যেন সে বঙ্কুর প্রতি দয়াবতী। কারো দয়া থাক বা না থাক, বঙ্কু এ বাড়িতে কায়েমি হয়েই রয়ে গেল। কয়েক মাসের মধ্যে এ কথাটা স্পষ্ট বোঝা গেল যে ধমক ছোট জিনিস, গালাগালি দিয়েও বঙ্কুকে তাড়ানো যায় না। মাইনে না পেয়ে আধপেটা খেয়েও সে এ বাড়ির মাটি কামড়ে পড়ে থাকবে। নন্দরানী হেসে বলে, পাগলের মর্জি, কিন্তু তাই বলে সবাই মিলে ওকে গাল দেবে তা হবে না কিন্তু। বিমলা এই উপদেশের মর্যাদা রাখতে অস্বীকার করলেন। বালতির কানায় লাগিয়ে কাপড় ছেঁড়ার জন্য একদিন এমন গালাগালি করলেন যে নন্দরানীকে খুঁজে বার করে বঙ্কু কেঁদেই অস্থির। বঙ্কু বোঝে নন্দরানী তারই পক্ষে। অত বড় মানুষটির কান্না দেখে নন্দরানীর ভীষণ হাসি পেল। তাকে হাসতে দেখে কান্না থামিয়ে বঙ্কু ভীত চোখে খানিকক্ষণ চেয়ে থেকে সরে গেল। হাসি পাক, বঙ্কু তার উপরে নির্ভর করেছে এটুকু নন্দরানী বোঝে। এর মর্যাদা রাখবার জন্য বঙ্কুর সামনে সে মাকে বলল, কেন অত বকো? তোমার বড় বাড়াবাড়ি মা। বটে। বিমলা পেটের মেয়ের মুখঝামটা সইলেন না, সমান প্রত্যুত্তর দিলেন। ফলে মা ও মেয়ের রীতিমতো ঝগড়া হয়ে গেল। তার পক্ষ হয়ে নন্দরানীকে লড়তে দেখে বঙ্কু ভারী খুশি, আনন্দে সে কেবল মাথা চালাতে লাগল। একদিন নন্দরানী কলঘরে স্নান করছে, এমন সময় বঙ্কুর কাণ্ডে বিমলা একেবারে ক্ষেপে গেলেন। নন্দরানীর আয়না চিরুনির সাহায্যে চুল আঁচড়াবার শখ বঙ্কুর কেন হয়েছিল বলা কঠিন, কিন্তু সে শখ যে জন্যই হোক
আয়নাটা দেওয়াল থেকে নামিয়ে ভালো করে মুখ দেখবার শখ না চাপলে কোনো গোল হতো না। বঙ্কুর হাতে নন্দরানীর কিম মাখা পিছলে পড়ে আয়নাটা ভেঙে গেল। বিমলা এমন গালাগালি আরম্ভ করলেন যেন আয়নার শোকে আর্তনাদি মরা কান্না জুড়েছেন। বড় ছেলে সরোজ জানে কথার মারে মানুষ মরে না। সে বঙ্কুর গালে ঠাস করে একটা চট দিয়ে দিল। বঙ্কু কাদো কাদো হয়ে কলঘরের সামনে গিয়ে জোরে দরজা ঠেলতে আরম্ভ করল। ভেতর থেকে নন্দরানী জিজ্ঞেস করল, কে? আমাকে দাদাবাবু মেরেছে। বঙ্কুর স্বর কান্নায় ভেজা। বঙ্কুর গলার আওয়াজ পেয়ে ভীষণ চোটে নন্দরানী ধমক দিল, যা এখান থেকে বজ্জাত কোথাকার। ওদিকে বিমলা হাঁকেন, ও সরোজ, দেখ বঙ্কু হারামজাদার কাণ্ড দেখ। কাণ্ড দেখে সরোজের মাথায় রক্ত চড়ে গেল। বঙ্কুর কান ধরে হির হির করে টেনে নিয়ে গিয়ে নামিয়ে দিল রাস্তায়। দূর হয়ে যা বজ্জাত কাহাকা। বিমলা বললেন, আহা, তাড়িয়ে দিলি কেন একেবারে? তোর বড় রাগ সরোজ, যা ডেকে নিয়ে আয়। মাগনার চাকর মাগনা জোটে ভাবিস নাকি? তুমি ডেকে আনোগে বলে সরোজ দাড়ি কামাতে বসল। কলঘর থেকে বেরিয়ে এসে নন্দরানী সদরে গিয়ে পথের দুদিকে উকি মেরে দেখল কোথাও বঙ্কু নেই, সে চলে গেছে। রাগে মুখ কালো করে সে ভেতরে এলো। সরোজ বলল, যাক যাক মরুক, স্নানের ঘরের দরজা ঠেলা বেটা বজ্জাত। নন্দরানী বলল, 2 ইঞ্চি পুরু দরজা, সেটা মনে রেখো দাদা। মাতব্বরি করা তোমার একটা অতি উৎকট স্বভাব। আমার বেরিয়ে আসার তর্স হইল না তোমার? তুই এসে কি করতিস শুনি? তোমায় বলতাম তাড়িয়ে দাও, নালে মারো। বলতাম কিচ্ছু বলো না। দুমদাম পা ফেলে নন্দরানী চলে গেল। কিন্তু দেখা গেল এত সামান্য কারণে কাজ ছেড়ে চলে যাওয়ার মতো মন্দ চাকর বঙ্কু নয়। ঘণ্টাখানেক পরে সে কোথা থেকে এসে নীরবে এঁঠো বাসন কুড়োতে আরম্ভ করল, আর মাঝে মাঝে ভীত চোখে তাকাতে লাগলো নন্দরানীর দিকে। এই 1 ঘণ্টায় তার মস্তিষ্ক এইটুকু আয়ত্ত করতে পেরেছে যে নন্দরানী স্নানের সময় কলঘরের দরজা ঠেলা অপরাধ। সরোজ হেসে বলল, দেখলি? নন্দরানী বলল, তুমি ভাবছো ও মান অপমান বোঝে না? বলবো চলে যেতে? সরোজ বলল, থাক, তুই বললে হয়তো চলে যাবে। নন্দরানী সগর্বে হেসে বলল, মানুষ বশ করতে জানা চাই দাদা, শুধু বকলেই হয় না। সে যেন অনেক চেষ্টায় অনেক তপস্যায় বঙ্কুকে বশ করেছে। বঙ্কুর বশ্যতা শিকারে বিধাতার কোনোই হাত নেই, সবটুকু কৃতিত্বই তার। বাইরের চৌবাচ্চায় বঙ্কু কাপড় ধোয়। খানিক পরে ছাড়া কাপড় আনতে কলঘরে ঢুকে সে আর বেরিয়ে আসার নাম করে না। বিমলা বলেন, তোর সাবান মাখছে হয়তো মুখে রানী। নন্দরানী তাড়াতাড়ি কলঘরে গেল। দেখল বঙ্কু সকলের কাপড় বালতিতে তুলে তার ডুরে শাড়িটা দিয়ে মুখ মুছছে। ও কি হচ্ছে বঙ্কু? বঙ্কু তাড়াতাড়ি শাড়িটা ফেলে দিয়ে ভীত চোখে চেয়ে রইল। নন্দরানী বলল, ভয়ানক বজ্জাত তো তুই, আমার কাপড়ে মুখ মুছছিস কেন? বঙ্কুর মুখে কথা নেই। বঙ্কুর বুদ্ধির জড়তা ক্রমেই কেটে গেল। কাজটা প্রকৃতির, কিন্তু তাতে নন্দরানীর অজ্ঞাত প্রভাব কি একটুও ছিল না? অবশ্য চাকরের বুদ্ধির জট খুলবার ধৈর্য ও ইচ্ছা নন্দরানীর থাকবার কথা নয়। বঙ্কুকে সে পছন্দ করত শুধু এই জন্য যে বঙ্কু নিজেকে বাড়ির মধ্যে বিশেষ করে তারই চাকর করে রেখেছিল। সে যেন নন্দরানীর ব্যক্তিগত সম্পত্তি, তাকে নিয়ে যা খুশি করার অধিকার নন্দরানীর আছে। মুখের কথা খসা মাত্র বিনা বাক্য ব্যয়ে পালন করে বকে কাঁদানো যায়, মিষ্টি কথায় খুশি করা চলে, এমন একান্ত নির্ভরশীল মানুষকে কে না পছন্দ করে? কিন্তু বঙ্কুর সহজ বুদ্ধি ফিরে আসার সঙ্গে সঙ্গে চারিদিকে গোল বাঁধতে লাগল। বঙ্কুর বিশেষত্ব লোপ পেয়ে এলো। তার বুদ্ধির বিকাশের সঙ্গে একজন পূর্ণ মানবের মধ্যে শিশুর প্রাণ দেখে এবং সেটা শোচনীয় ফল বলে জেনে তাকে আর অন্য চাকরদের চেয়ে পৃথক করে দেখবার আর কোনো কারণ রইল না। তার উপরে বঙ্কু নিজের প্রাপ্যগণ্ডা বুঝে নিতে শিখল এবং একদিন 9 মাসের বাকি মাইনে একসঙ্গে দাবি করে বসে সকলকে ক্রুদ্ধ ও চমকিত করে দিল। বিনা পয়সায় নন্দরানীর কেনা গোলাম হয়ে থাকতেও তার বিশেষ আপত্তি দেখা গেল। তার নির্ভরশীলতা গেল শোচনীয়ভাবে কমে।
কেউ ধমকালে সে এখন গম্ভীর মুখে জানায় সে অন্য কাজ করছে। নন্দরানীর জুলুমে বিরক্ত হয়ে সে একসময় ফোঁস করে ওঠে। একটা রাজ্য যেন হাতছাড়া হয়ে গেছে। নন্দরানীর এরকম জ্বালা বোধ হয়। হৃত রাজ্য পুনরুদ্ধারের জন্য সে প্রাণপণে চেষ্টা করে, কিন্তু যে রাজ্য সে নিজের চেষ্টায় জয় করেনি, একবার হারিয়ে নিজের চেষ্টাতেই সে আবার সে রাজ্য জয় করবে কি করে? সে রাগ চেপে অনুযোগের সুরে বলে, তুই আজকাল আর আমার কথা শুনিস না বঙ্কু। বঙ্কু বলে, সেসব অন্যায় কথা কি করে শুনি? মশলা বাড়ছি, হুকুম দিলে ঘর ঝাড় দিয়ে যা। একটা মানুষ তো আমি, তবে তুই দূর হয়ে যা বাড়ি থেকে। মাইনে চুকিয়ে দাও, এক্ষুনি যাচ্ছি বলে বঙ্কু রেগে চলে যায়। শেষে একদিন নন্দরানীর সঙ্গে ঝগড়া করে মাইনে না নিয়ে বঙ্কু চলে গেল। বলে গেল, আমার মাইনের টাকায় তুমি হাড় গড়িয়ে নিও দিদিমণি। একথা শুনে সরোজ তাকে মারতে উঠেছিল, কিন্তু বঙ্কুকে রুখে দাঁড়াতে দেখে গায়ে হাত তোলা আর সঙ্গত বিবেচনা করেনি। দুদিন পরে সকালবেলা কিন্তু বঙ্কু ফিরে এলো। নন্দরানী তখন দাঁত মাজছে। বঙ্কু ম্লান মুখে বলল, নতুন লোক রেখেছ নাকি দিদিমণি? যদি রেখে থাকি, তাকে ছাড়িয়ে দিয়ে আমায় রাখতে হবে। তোমায় ছেড়ে আমি থাকতে পারবো না, মাইনে চাইনি আমার। কথাটার কদর্থ করে রাগে কাঁপতে কাঁপতে নন্দরানী উঠে গেল। মাকে গিয়ে বলল, শুনছ মা, আমার ছেড়ে না থাকতে পেরে বঙ্কু ফিরে এসেছে, মাইনেও নেবে না। বেশ তো, পাগলের কথায় তুই রাগ করছিস নাকি? নন্দরানী মুখ বেঁকিয়ে বলল, ও পাগল? দেখো গে, ওর ঘরে আমার শাড়ি, আমার জুতো, আমার চুল এইসব জড়ো করা আছে। হারামজাদাকে রোজ পা টিপতে দিতাম, ঘুমিয়েও পড়তাম এক একদিন। মা গো, আহা কী যে সব বলিস বলে বিমলা কার্যন্তরে চলে গেল। নন্দরানী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো। তারপর কাকে যে মুখ ভ্যাংচালো অন্তর্যামীই জানেন। পরের বছর বৈশাখে নন্দরানীর বিয়ে হলো এক দোজপক্ষ মুনসেফের সঙ্গে। বিয়ের 3 মাস পরেই সে স্বামীর ঘর করতে চলে গেল বহরমপুরে। ঠিক 1 মাস পরে বঙ্কু সেখানে গিয়ে হাজির। নন্দরানী বললে, কী রে বঙ্কু? বঙ্কু বলল, মা বড় বকে, তাই কাজ ছেড়ে দিয়েছি। আমায় রাখবে দিদিমণি? আমি মাইনে নেব না। নন্দরানীর কোলে স্বামীর প্রথম পক্ষের ছেলে, গায়ে 1 রাশি গয়না, পরনে দামি কাপড়, সিঁথিতে চওড়া সিঁদুর। তার চাল অতি ভরিক্কে গিন্নির মতো এবং বেমানান। সে বলল, তা বেশ তো, থাক না। মুনসেফ শুনে বললেন, আরে না, মাইনে দেব বই কি, খাটবে মাইনে দেব না, ছি। নন্দরানী বলল, তোর মাইনে আমার কাছে জমা থাকবে, কি বলিস বঙ্কু? বঙ্কু বলল, আচ্ছা। তারপর দিন কেটেছে, মাস কেটেছে অনেকগুলি। নন্দরানীর ঘর ভরা ছেলে মেয়ে। সে বেজায় মোটা হয়ে পড়েছে। বঙ্কু এখনও তার কাছে চাকরি করে, বিনা পয়সার গোলামি। তার মাথার মধ্যে কোনো গোল নেই, কিন্তু নন্দরানীর উপর তার আগের মতোই নির্ভরতা। নন্দরানীর মুখের কথায় মরণ বাচন। 20 বছরের মাইনে জমা। মুনসেফ মাঝে মাঝে ঠাট্টা করে বলেন, বঙ্কু যদি এখন সব মাইনে চেয়ে বসে রানী, তোমায় আমি বিক্রি করব। নন্দরানী হাসে, তারপর নিজের মোটা শরীরটার দিকে চেয়ে গম্ভীর হয়ে যায়। গড়ানো চাকা গড়িয়েই চলবে অবশ্য, কিন্তু তবু ভয় করে। চুল পাকতে, দাঁত পড়তে আর বাকি কত। বঙ্কুর কিন্তু চুলও পেকেছে, দাঁতও পড়ে গেছে কয়েকটা।